মানিক রায় একটু যেটি বলছিলাম যে স্থানীয় সরকার বিশেষ করে ঢাকা দক্ষিণে তিনি স্থানীয় সরকার উপদেষ্টাকে ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেছেন, আপনার মতো অপরিপক্ক উপদেষ্টারা আমাদের সঙ্গে কথা বলবেন, এটা ভাবাটাও আমাদের জন্য অপমানজনক। এটি একটু জানতে চাই, রাজনীতিবিদ হিসেবে আপনারা কবে পরিপক্কতার স্বাক্ষর রাখবেন ইশরাক হোসেনের মানদণ্ডে? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, তিনি অভিযোগ করেছেন জন্ম নিবন্ধনে এবং জ্বালানি সরবরাহ করতে স্বাক্ষর করতে নিষেধ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা, আবার জ্বালানি সরবরাহ করতেও নিষেধ করেছেন। সেটির ক্ষেত্রে যে জনভোগান্তি হয়, তাহলে সেই জনভোগান্তির দায় কি কেবল ইশরাক হোসেনের একার? দুটি প্রশ্ন জানতে চাই। প্রথমত আমি একটা কথা বলি যে ইশরাক হোসেন আমার মনে হয় আমরা অপরিপক্ক কি উপদেষ্টা অপরিপক্ক সেটা যাই হোক, তিনি নিজে আর একটু পরিপক্কতার যদি উদাহরণ দেন বা পরিপক্কতার প্রমাণ রাখেন তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে। কারণ তিনি আসলে যেভাবে জিনিসটা করছেন এটা আসলে আমি যদি মনে করি, আমি যদি ভুল করে না থাকি, এটা খুবই দৃষ্টিকটু এবং এটা একটা অগণতান্ত্রিক উপায় আর কি। এখন মনে করেন আমরা যদি তার বিষয়টা একটু লক্ষ্য করি, তো তিনি যে মামলাটা করেছিলেন সেই মামলাটার মধ্যে কিন্তু আরজিতে যখন তিনি করেন তখন কিন্তু লেখা ছিল না যে এর মাধ্যমে ফল চেঞ্জ করে আমাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। তার আর্জি কিন্তু এটা ছিল না। তার আর্জি ছিল যে এই নির্বাচনটি অবৈধ, যেহেতু এই নির্বাচন সেটি আদালতে যেহেতু বিচার হয়েছে, আমি সেই প্রসঙ্গে পরের প্রসঙ্গে যদি 5 আগস্টের পরে তিনি কিন্তু এই আর্জি পরিবর্তন করেন। সেটি আদালত এক ধরনের রায় দিয়েছে। তাকে কিভাবে আপনার মনে করেন যে মেয়র হবে কি হবে না, এটা সম্পূর্ণ সরকারের বিষয়, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। বা মনে করেন আদালত আছে, আদালতের বিষয়, জিপি আদালত মনে করে থাকে যে আদালতের সিদ্ধান্ত মানা হয়নি, ইশরাক হোসেন কিন্তু আরেকবার আদালতের কাছে যেতে পারেন। যেহেতু তিনি জনগণের কাছ থেকে মেয়র হতে চান না, তিনি আদালতের মাধ্যমে মেয়র হতে চান, তাহলে আমার মনে হয় যে তিনি নগর ভবন ছেড়ে আরেকবার আদালতের কাছে যান। তিনি যেই মব নগর ভবনে করছেন সেই মব যদি তারা আদালতে করতে ইচ্ছা করে আদালতে করুক, করার মাধ্যমে যদি তিনি কোনো রায় নিয়ে আসতে পারে, কারণ ফয়সালা তো এখন আদালতকে দিতে হবে, কারণ তার তো সময়ও শেষ, মেয়াদও শেষ। তাহলে কিভাবে হবে এই ফয়সালা? যেহেতু আদালত থেকেই তিনি হতে চান জনগণের নেতা না হয়ে, তাহলে সেটা তিনি আদালত থেকে নিতে পারেন। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, যেটা হলো সংস্কার কমিশনের এই সভাগুলো নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলাপ, মানে আমি আলাপ শোনার কারণে আমি যেটা বলে দিচ্ছি সেটা হলো যে প্রথমত বিষয় হলো যে এই এনসিসি বিষয়ে আজকে যেহেতু এটা নিয়ে একটা বড় সময় আলোচনা হয়েছে, আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দলই আসলে এই বিষয়ে একমত না বা একমত হতে পারছেন না। কিন্তু আমরা কিন্তু দেখেন, আমরা একদম শুরু থেকে যে মৌলিক সংস্কারগুলোর কথা বলেছি তার মধ্যে কিন্তু একটা বড় এজেন্ডা ছিল যে বাংলাদেশ আরেকবার কোন একটা ফেসিবাদী প্রবণতায় যাবে না, মানে একক ক্ষমতা থাকবে না। এই এনসিসির যে বডির প্রস্তাবনা ঐক্যমত কমিশন দিয়েছে তার মধ্যে কিন্তু আপনি দেখবেন যে সরকারি দল, বিরোধী দল, বিচারপতি বাদেও আপনি সরকারি বিরোধী দলের বাইরে যে সাংসদরা রয়েছেন তাদেরও একজন প্রতিনিধি, আমি ভুল করে না থাকলে, এই কমিটিতে থাকার কথা রয়েছে। ফলে একটা ব্যালেন্স কিন্তু এখানে অলওয়েজ থাকবে। এবং আপনি দেখেন রাষ্ট্র আসলে কিভাবে পরিচালিত হয় বা রাষ্ট্র পরিচালিত হওয়ার বিষয়টা মানে কিরকম হয়। আপনি ওই দিন একজন আমাকে বলছিলেন যে সবাই তো সবকিছু মানবে না, হ্যাঁ এখানে কোনো কিছু ভালো না, মানুষ ভালো না দেখে হয় না। তো মানুষ ভালো করতে হবে আসলে, কিন্তু মানুষ আসলে কিভাবে ভালো হবে? মানুষ তো ভালো হবে কিছু নিয়ম নীতির মাধ্যমেই ভালো হবে। আমাদের এই বাংলাদেশে আমরা কিরকম রাজনীতি দেখেছি একটা লম্বা সময়, যে আপনি দেখুন কোন পদগুলোতে আসলে এনসিসির নিয়োগের আলাপটা হচ্ছে এবং এই পদগুলো বা এই প্রতিষ্ঠানগুলো কেন মানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। পাবলিক সার্ভিস কমিশন, আপনার সারা বাংলাদেশে যে নিয়োগ হচ্ছে, ডিসি, এডিসি, বিভিন্ন পদে যে নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, আপনি এখানে পাবেন দুদক, আপনি পাবেন নির্বাচন কমিশন, আপনি পাবেন এখানে অডিট। ফলে এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের সবচেয়ে মূল অর্গান। যখন এই জিনিসগুলোকে আপনি একটি রাষ্ট্রীয় প্রভাবের মধ্যে নিয়ে আসেন, সাথে সাথে কিন্তু এই জিনিসটা পুরোপুরি একটি রাষ্ট্র কাঠামোকে কলাপস করায় দেওয়া, মানে এক কেন্দ্রিক করায় দেওয়ার জন্য এটা কিন্তু যথেষ্ট। দেখেন আপনি একটা জিনিস শুনে আমি ছোট করে বলবো, ভারতের ব্যাপারে আমাদের অনেক রকমের অভিযোগ রয়েছে, ভারত নিয়ে আমাদের নানা রকম সমালোচনা বা বিতর্কও থাকতে পারে, কিন্তু ভারতে এত বড় রাষ্ট্র হওয়ার পরও, এত ভাষার এত কালচারের হওয়ার পরও তাদের ইলেকশন নিয়ে আপনি দেখবেন কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব একটা বাহাস হয় না। কারণ হলো প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করা হয়েছে। তো বাংলাদেশে আমরা বারবার বলছি যে গত 17 বছর শুধু না, এটা একটা লম্বা সময় ধরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে করতে আপনারা ঐক্যমত্যে পৌঁছাতে পারলেন না, ভবিষ্যৎ কি? আর আমরা মনে করি যে নিশ্চয়ই এই বিষয়ে যদি কেউ মনে করে এনসিসি হবে না, তাহলে আমাদের প্রশ্নটা খুবই সিম্পল, যে আপনারা তাহলে কোনো পদ দেন যে কোন উপায়ে এই জায়গাগুলোতে নিয়োগ হবে, যেটা নিরপেক্ষ হবে এবং যেটা সর্বদল স্বীকৃত হবে। সেটা যদি কেউ কোনো অল্টারনেটিভ প্রপোজাল দিতে পারে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলাপ করবো।